গালিগালাজ আর খারাপ কথা ক্রমশই কি আমাদের সংস্কৃতির সাথে মিশে যাচ্ছে? কেন এত খারাপ কথা, এত কুৎসিত আক্রমণ? এই আক্রমণের উৎস কোথায়? মনস্তাত্ত্বিকরা কিংবা গবেষকরা বিষয়টাকে কিভাবে ভাবছেন, কি বলছেন তারা? আসুন, পরিপ্রিয়া কুণ্ডু মূলত পুরাণ নিয়ে গবেষণা করেন। তিনি বোঝাবার চেষ্টা করলেন, আমাদের প্রতিনিধি সুদেষ্ণা দত্ত তার সঙ্গে কথা বলেছিলেন, কেন আমাদের সমাজে, আমাদের রাজনীতিকদের মধ্যে এত খারাপ কথার প্রচলন, এর উৎসটা কি বোঝাবার চেষ্টা করলেন গবেষক পরিপ্রিয়া কুণ্ডু। কি বললেন তিনি, শুনুন। শাস্ত্রে গালিগালাজ সম্পর্কে কিরকম ভাবে এর ব্যাখ্যা রয়েছে? সংস্কৃত শাস্ত্র বলতে আমরা স্মৃতিশাস্ত্রের আসপেক্ট থেকেই দেখব। সেখানে গালিগালাজের যে পারিভাষিক শব্দটা ব্যবহার করা হয়েছে তার নাম হলো বাকপারুষ্যম। এই বাকপারুষ্যম তিন রকমের। শব্দটা বাকপারুষ্যম, পারুষ্য শব্দটা আসে পরুষতা বা কার্কশ্য, কর্কশতা থেকে। এই বাকপারুষ্যম বা গালিগালাজ তিন রকমের হয়। প্রথমত আমরা বলতে পারি অত্যন্ত একটা কর্কশ শব্দ প্রয়োগ করা, যেটা যার প্রতি প্রয়োগ করা উচিত নয় এমন কোন শব্দ সেই ব্যক্তিকে প্রয়োগ করা। ধরা যাক আমি আমার বন্ধু বান্ধবদের বলতে পারি, এই বোকা, তুই কিছু বুঝিস না। কিন্তু এই বোকা শব্দটা আমি আমার বাবা মা, টিচার বা গুরুজনদের বলতে পারি না। যদি বলি তাহলে তার মধ্যে একটা কার্কশ্য বা কর্কশতা প্রকাশ পায়। এটা এক ধরনের গালিগালাজ। দ্বিতীয় যে গালিগালাজ সেটা হচ্ছে অপশব্দ বা স্ল্যাং ওয়ার্ড। আগেরটা যেমন হার্শ ওয়ার্ড, এটা হচ্ছে স্ল্যাং ওয়ার্ড। এই স্ল্যাং ওয়ার্ডটা কিরকম? বোকা শব্দটা যদি আমি উড়িয়া ভাষায় দেখি তার অর্থটা হচ্ছে গান্ডু। এই শব্দটা কিন্তু দুটো ভাবে ব্যবহৃত হয়, সেজন্য এটা অপশব্দ। যেমন একটা অর্থ তার স্টুপিড, আর একটা অর্থ হচ্ছে যে ব্যক্তি বহু কোনো পুরুষ যদি বহু নারীতে গমন করে বা কোনো নারী যদি বহু পুরুষে গমন করে, সেই ব্যক্তিকে এই বিশেষ শব্দ দ্বারা চিহ্নিত করা হয়। তো সেই কারণে এই শব্দটি অপশব্দ, কিন্তু এটা বোকা বোঝাতেও ওড়িয়া ভাষায় এই অপশব্দটি ব্যবহার করা হয়। এরপরে আর একটা যেটা গালিগালাজ চলে সেটা ব্যঞ্জনার দ্বারা। ধরা যাক আমি রবীন্দ্রনাথের দেনা পাওনা ছোট গল্পটার কথা যদি বলি, সেখানে নিরুপমার শাশুড়ি বলছেন, নবাবের বাড়ির মেয়েকে না গরিবের ঘরের অন্ন ওর মুখে রোচে না। এই প্রত্যেকটা শব্দকে যদি আমরা আলাদা আলাদা করে দেখি, এই শব্দগুলোর মধ্যে কিন্তু কোনো স্ল্যাং শব্দ নেই, তথাকথিত হার্শ ওয়ার্ড যদি বলি সেটাও নেই, কিন্তু একটা অসম্ভব ব্যঙ্গের কষাঘাত রয়েছে। সেখানে শাশুড়ি শুধু নিরুপমাকেই আঘাত করছে না, তার পিতৃপুরুষকে আঘাত করছে, তাদের আর্থিক অবস্থাকে টেনে আনছে, যাকে বলে মর্ম বিদারক, একদম মর্ম টিপুনি দেওয়া কথা। এই ধরনের যে কার্কশ্য সেটাও কিন্তু এক ধরনের গালিগালাজের মধ্যে পড়ে। এবং আমরা এটা দেখে এসেছি, আমরা বলি কারোর বুলি কারোর গালি। যেমন হিন্দি ভাষায় একটা শব্দ আছে কেলা, যার অর্থ হচ্ছে বেনানা কাইন্ড অফ ফ্রুট, কিন্তু এটা যখন অসমীয়া ভাষায় প্রযুক্ত হয় তখন কিন্তু এর অর্থ দাঁড়ায় মেল জেনিটাল অর্গান। সুতরাং এইভাবেও কিন্তু আঞ্চলিক ভেদ অনুযায়ী ভাষার অর্থ কিন্তু আলাদা হয়। আর এই যে গালিগালাজের কথা সমাজে নানাভাবে সেগুলো অ্যাপ্লাই করা হয়, এটা কিন্তু আমরা প্রাচীন পুঁথিতে, এশিয়াটিক সোসাইটি, বঙ্গীয় সাহিত্য পরিষদ কিংবা বিশ্বভারতী, এদের যে পুঁথি, সেখানে আমরা দেখতে পাই যে এখন যেমন ছাপানো বই আমরা পাই, একটা সময় তো হাতে লেখা ম্যানুস্ক্রিপ্ট লাইব্রেরিতে থাকতো, সেখানে বলা হচ্ছে যে পুঁথি যদি কেউ চুরি করে তার মা সুপরি হবে, বাবা গর্ধব হবে, তার বংশক্ষয় হবে, সে কানা হবে। এমনকি এটাও বলা হচ্ছে যে পুঁথি চুরি করবে সে শাশুড়িয়া হইবে। শাশুড়িয়া শব্দের অর্থ হচ্ছে জামাই হয়ে শাশুড়ির সঙ্গে সহবাসে লিপ্ত হবে। আবার এই কথাও বলা হচ্ছে পুঁথি যদি কেউ চুরি করে সেক্ষেত্রে সে পুত্রবধূ হরণ করিবে এবং শাশুড়ে হইবে, অর্থাৎ সে বধূমাতাকে হরণ করবে শ্বশুর মশাই হয়ে এবং বধূমাতা পুত্রবধূতে গমন করবে। এই ধরনের বিষয় কিন্তু আমরা প্রাচীন সাহিত্য শাস্ত্রে এগুলোতে দেখতে পেয়েছে এবং তাদের শাস্তি ব্যবস্থারও উল্লেখ রয়েছে। আমরা মনুসংহিতা, তারপর নারদ স্মৃতি, বিষ্ণু স্মৃতি, যেগুলো আমরা ধর্মশাস্ত্র রিলেটেড এবং কৌটিল্যের অর্থশাস্ত্র স্মৃতি রিলেটেড যে টেক্সট, সেখানে কিন্তু তার
মানে যেটা দণ্ড আর কি, দণ্ড ব্যবস্থা, এটা অন্যায় বলেই সমাজে বিবেচিত হয়েছে এবং তার শাস্তিরও মানে বরাদ্দ ছিল। এবং এখনকার সমাজেও কিন্তু মানুষের যদি মানহনন করা হয় বা ইভটিজিং এদের জাতীয় অপরাধের জন্য ভারতীয় আইন ব্যবস্থায় কিন্তু শাস্তি রয়েছে। কোথাও সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড, আবার কোথাও অর্থদণ্ড, আবার কোথাও দুরকম দণ্ডই বরাদ্দ হয়। তো সুতরাং তখনকার সমাজেও এই অপরাধ ছিল, তার শাস্তিও ছিল, বর্তমান সমাজেও আছে, এর শাস্তি আছে। কিন্তু এর প্রবণতা বাড়া বা কমা এটা নির্ভর করে শাসন ব্যবস্থার উপর, অর্থাৎ প্রশাসনিক ব্যবস্থা বা শাসন ব্যবস্থায় যদি গাফিলতি থাকে তাহলে অপরাধ বাড়ে। কিন্তু শাসন ব্যবস্থা, অপরাধী যদি শাস্তি পায়, দৃষ্টান্তমূলক যদি শাস্তি হয়, তাহলে সে আর অপরাধ করতে পারে না, অন্যরাও এ জাতীয় অপরাধ করতে ভয় পায়। এটাই হচ্ছে এর কারণ। দুজন ব্যক্তির মধ্যে ঝগড়া হচ্ছে, অথচ সেই ঝগড়া বা মনোমালিন্য তার মা, স্ত্রী, কন্যা, বোন, মানে মেয়েদেরকে অহেতুক টেনে আনা। একটা খুব সহজ উদাহরণ দিই, আমার সঙ্গে যদি কারো শত্রুতা হয়, সে যদি আমাকে আঘাত করে একটা কথা বলে, আমার হৃদয়ে যতটা মানে বেদন করবে, বিধবে সে কথাটা, যদি আমার এখন মৃত বাবা মা সম্পর্কে বলে বা আমার বায়োলজিক্যাল কোনো ইস্যু নেই, যদি আমার সন্তান সম্পর্কে বলে, সেটা কিন্তু আমার হৃদয়কে বেশি আঘাত করে। তো এই জায়গাটা যিনি আঘাত করেন এবং যাকে আঘাত করা হয়, উদ্দেশ্যটা এটাই থাকে, তাকে এমনভাবে আঘাত করব যাতে সেটা তার মানে এক্সট্রিম মর্ম পীড়াদায়ক হয়, এটাই লক্ষ্য থাকে। আর নারীকে কেন্দ্র করে করা, নারী সৃষ্টির আদিকাল থেকেই বা এটাই নিয়ম, নারী ভোগ্য, পুরুষ ভোক্তা। তো কিন্তু ব্যাপারটা হচ্ছে এই ভোগ করব কিভাবে, বিবাহিতা স্ত্রীকেও পারমিশন ছাড়া যদি তাকে স্পর্শ করা হয় সেটা ম্যারিটাল রেপ বলে গণ্য করা হয়। তো সেরকম জায়গায় থাকা উচিত সংযম শিক্ষা, তার জন্য দরকার হয় এথিক্যাল ভ্যালুস। এই এথিক্যাল ভ্যালুস একটা বাচ্চাকে প্রথম থেকে দেওয়ার দরকার। একটা পুত্র সন্তান যখন মায়ের জন্মাচ্ছে, মায়ের উচিত সেই বাচ্চাটাকে এই শিক্ষায় শিক্ষিত করা, তুমি যদি একটা মেয়েকে, সে তোমার বন্ধু হোক, পরিচিত হোক, অপরিচিত হোক, স্বল্প পরিচিত হোক, মহিলাকে যদি অসম্মান করো, সেটা তোমার মাকে অসম্মান করার শামিল। কিন্তু আমরা এখন এতটা পুঁথিগত বিদ্যার দিকে ছুটছি, যন্ত্রকেন্দ্রিক একটা শিক্ষা ব্যবস্থার দিকে, প্রতিযোগিতার ইঁদুর দৌড়ে নিজেরাও দৌড়চ্ছি, বাচ্চাদেরও দৌড়তে বাধ্য করছে, আমাদের এথিক্যাল ভ্যালুস শেখানোর মতো কোনো অবকাশ আমরা মানে দেখাতে পারছি না। এটা আমাদেরই ত্রুটি, আমাদের অভিভাবকদের ত্রুটি। তো এটা একটা সামাজিক প্রথম অবক্ষয়ের কারণ। আর দ্বিতীয় যেটা কারণ, সেটা হচ্ছে শাস্তি থাকা উচিত দৃষ্টান্তমূলক, যেটা কৌটিল্য বারবার বলেছেন। সেটা খুন হোক, সেটা ধর্ষণ হোক, সেটা নারী নির্যাতন হোক, সেটা চুরি হোক, সেটা ডাকাতি হোক, যে ধরনের অপরাধ হোক, সৃষ্টির আদিকাল থেকে প্রতিটি অপরাধ ছিল, আজও আছে, ভবিষ্যতেও থাকবে। কিন্তু এটা বাড়ে, সমাজে এগুলো চলে অন্তঃসলীলা ফল্গুর মতো। কিন্তু এটা তখনই বেড়ে যায় যখন শাসন ব্যবস্থাটা কোথাও গিয়ে যেন ধ্বস্ত হয়। মানে চোরকে বলা হয় চুরি করো, গেরস্তকে বলা হয় সজাগ থাকো। তখন কিন্তু এটাকে আর কন্ট্রোল করা যায় না, তখন এটা উত্তরোত্তর বাড়তে থাকে। কিন্তু শাস্তি যদি দৃষ্টান্তমূলক হয়, তাহলে মানে অপরাধী অপরাধ করতে ভয় পাবে এবং তাকে দেখে অন্যরাও কিন্তু মানে আমি করলেও আমার এই শাস্তিটা হবে, সুতরাং আমিও করব না, এই জায়গাটা তৈরি হবে। কিন্তু এই জায়গাটা কখনো তৈরি হয় না। শুধুমাত্র গালমন্দ করে মানুষ সন্তুষ্ট হচ্ছে না, মৃত্যু কামনা পর্যন্ত করছে। শরীর হচ্ছে ব্যাধির আকরস্থল আমাদের প্রত্যেকের। আমরা যখন প্রত্যেকেই জন্মেছি, প্রত্যেকে একদিন জন্মেছি যখন, একদিন মৃত্যুকে বরণ করতেই হবে, এটা অমোঘ সত্য। তো সেই জায়গায় শরীরং ব্যাধি মন্দিরং, শরীরের সঙ্গে রোগের সম্পর্ক হচ্ছে আধার আধেয় ভাব সম্পর্ক। শরীরটা যদি আধার হয়, তাহলে সেই আধারের আধেয় হচ্ছে ব্যাধি। হেন শরীর নেই যেখানে ব্যাধি নেই। কিন্তু কোনো মানুষের সঙ্গে রাজনৈতিক মতাদর্শের কারোর পার্থক্য থাকতেই পারে, এটাই তো গণতন্ত্র দেশের নিয়ম। কিন্তু সেটাকে হাতিয়ার করে কেউ কখনো কারোর মৃত্যু কামনা করা বা কারোর প্রাণ হননের চেষ্টা করা, এটা অত্যন্ত গর্হিত অপরাধ। যারা এ জাতীয় কাজ করেন বা কাজে লিপ্ত হন, এমনকি কামনাও করেন, মানুষ তো তাকেই আমরা বলি যার মান এবং হুঁশ আছে। এটা তো মনুষ্য জনচিত কাজ নয়, এমনকি পশুও করে না। পশুকে যদি আঘাত না করা হয়, তাহলে সে পশুও কখনো সেই চতুষ্পদ কোনোদিন কামড়াতে আসে না।
মানে এই রকম আচরণ যারা করে সেটা কিন্তু সম্পূর্ণ পশু অধম, মানে পশুর অধম যারা, তারাই এরকম কাজ করতে পারে। মানে নীতি বিগড়িত, নীতি বিসর্জিত, এবং সোজা কথায় বলতে গেলে এটা এক ধরনের সোশিওপ্যাথি বা সাইকোপ্যাথি, মানে একটা অপরাধ প্রবণতা যে মন, সেই মনোরোগের প্রকাশ, এছাড়া আর কিছুই নয়।